আজ আমরা এমন একটা বইয়ের জগতে প্রবেশ করব যা আমাদের নিজেদের অস্তিত্বের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করতে সাহায্য করবে। আমরা জানব আমাদের মন কিভাবে কাজ করে। আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটির নাম হলো হাউ দ্য মাইন্ড ওয়ার্কস, কিভাবে মন কাজ করে। একটা সময় ছিল 1950 থেকে 1980 সালের মধ্যে, যখন অসংখ্য বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্রে দেখানো হতো রোবটরা একদিন এতটাই বুদ্ধিমান হয়ে উঠবে যে তারা মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করবে। বিখ্যাত লেখক আইজ্যাক আসিমভ রোবটদের জন্য তার বিখ্যাত 3টি আইন প্রস্তাব করেছিলেন, যার মূল কথা ছিল রোবট কখনো মানুষের ক্ষতি করতে পারবে না এবং মানুষের আদেশ মেনে চলবে। কিন্তু সময়ের সাথে সাথে এই ভয় অনেকটাই কমে গেছে। আমরা এখন বুঝতে শিখেছি যে খারাপ কাজ করা বা অপরাধ করা রোবটের জন্য কোনো প্রাকৃতিক বিষয় নয়, বরং ভালো কাজের মতো এটিও তাদের মধ্যে প্রোগ্রাম করতে হবে। আমরা যদি নিজেদের দিকে তাকাই তাহলে দেখব আমাদের প্রতিটি কাজই অবিশ্বাস্য জটিল প্রক্রিয়ার ফল। আমাদের দেখা, নড়াচড়া, সাধারণ জ্ঞান, এমনকি আমাদের নৈতিকতা কিংবা ভালোবাসার ক্ষমতা সবকিছুই জটিলভাবে প্রোগ্রাম করা। কম্পিউটার বা রোবটের মধ্যে মানুষের মতো সেই জটিল মানসিক গঠন নেই। এই বইয়ের লেখক স্টিভেন পিঙ্কার একজন বিশ্ববিখ্যাত ভাষাবিদ ও জ্ঞান মনোবিজ্ঞানী। পিঙ্কারের মতে মন হলো এক ধরনের গণনাকারী অঙ্গের সমষ্টি। এটি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিকশিত হয়েছে। যখন আমাদের পূর্বপুরুষেরা টিকে থাকার লড়াইয়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, অর্থাৎ মন মানে মস্তিষ্ক নয়, বরং মস্তিষ্কের ক্রিয়ার ফল। তাহলে আমাদের মন কিভাবে চেতনা লাভ করলো? আমরা আসলে কি কি ক্ষমতা অর্জন করেছি? এই বই হাউ দ্য মাইন্ড ওয়ার্কস আমাদের মনের সেই বিজ্ঞানকে বুঝতে সাহায্য করবে। বইটি মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করে, মনের উৎপত্তি এবং মনের ক্ষমতা। চলুন আমরা একে একে সেগুলো অন্বেষণ করি। প্রথম ভাগ, মনের উৎপত্তি, দ্য অরিজিন অব দ্য মাইন্ড। মানুষের সব আচরণের পেছনে যেগুলো আমরা খুব সহজ ও স্বাভাবিক মনে করি, লুকিয়ে আছে অবিশ্বাস্য রকম জটিল এক নকশা সেখানে। যখন একটা 4 বছরের শিশু নিজের খেলনাগুলো গুছিয়ে রাখার নির্দেশ মেনে চলে, তখনও সে এমন সূক্ষ্ম প্রক্রিয়া সম্পন্ন করছে যা চাঁদে অবতরণের প্রযুক্তির চেয়েও জটিল। পিঙ্কার মনের উৎপত্তি ব্যাখ্যা করতে দুটি প্রধান তত্ত্ব উপস্থাপন করেছেন। 1. মনের গণনাতন্ত্র, কম্পিউটেশনাল থিওরি অফ মাইন্ড। আগেই বলা হয়েছে মন হলো মস্তিষ্কের কার্যকলাপের ফল, কিন্তু মস্তিষ্কের এমন কি বিশেষত্ব আছে যার কারণে আমরা দেখতে, ভাবতে বা অনুভব করতে পারি? এই বিশেষত্বটি হলো তথ্য প্রক্রিয়াকরণ বা কম্পিউটেশন। এই তত্ত্ব বোঝার মূল ধারণা হলো কম্পিউটার রূপক, কম্পিউটার মেটাফর। সহজভাবে বললে মানুষের মস্তিষ্ক একটা কম্পিউটারের মতো কাজ করে। কম্পিউটার যেমন তথ্য গ্রহণ করে, প্রক্রিয়া করে, তারপর ফলাফল দেয়, মস্তিষ্কও একইভাবে তথ্য গ্রহণ করে, মেমোরিতে সংরক্ষণ করে, প্রক্রিয়া চালায় এবং শেষে প্রতিক্রিয়া তৈরি করে। গবেষণা দেখা গেছে কোনো কম্পিউটারে যদি সঠিক সেন্সর এবং অ্যালগোরিদম বসানো যায়, তবে সেটি মানুষের মতো মৌলিক বুদ্ধিবৃত্তিক কাজ করতে পারে। আমাদের মনও ঠিক এভাবেই কাজ করে। পিঙ্কার ব্যাখ্যা করেন যে মানুষের মনে কমপক্ষে 4 ধরনের মানসিক প্রতিরূপ বা রিপ্রেজেন্টেশন আছে। 1. দৃশ্যমান প্রতিরূপ বা ভিজুয়াল। আমাদের চোখ বস্তুর দ্বিমাত্রিক বা 2D ছবি পেলেও মস্তিষ্কের ছায়া, গতি ও আকারের সাহায্যে তাকে ত্রিমাত্রিক বা 3D বাস্তবতায় রূপ দেয়। 2. ধ্বনিগত প্রতিরূপ, ফনোলজিক্যাল। এটি এক ধরনের শব্দ রেকর্ডারের মতো কাজ করে, যা স্বল্পমেয়াদী স্মৃতির উপর নির্ভরশীল। 3. ব্যাকরণগত প্রতিরূপ, গ্রামাটিক্যাল, যেখানে বিশেষ্য, ক্রিয়া বা বাক্যাংশ একটি শ্রেণীবিন্যাসে মেনে সাজানো থাকে। 4. মেন্টালিজ, অর্থাৎ চিন্তার ভাষা। আপনি এই আলোচনাটি শোনার পর হয়তো শব্দ বা ব্যাকরণ ভুলে যাবেন, কিন্তু মূল ধারণাগুলো মনে থাকবে। এটাই মেন্টালিজের কাজ। এই 4 ধরনের প্রতিরূপের মাধ্যমে আমাদের মস্তিষ্ক তথ্য প্রক্রিয়া করে, গণনা করে এবং প্রতিক্রিয়া তৈরি করে। 2. প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। এখন প্রশ্ন হলো, আমাদের মন এত জটিল ও সূক্ষ্মভাবে গঠিত হলো কিভাবে? এর উত্তর পাওয়া যায় প্রাকৃতিক নির্বাচনের তত্ত্বে। এই তত্ত্বের মূল ধারণা হলো মানুষের মন জিনগত পরিবর্তনের ফল। কোটি কোটি বছরের পরিবর্তনে আমরা অপ্রয়োজনীয় জিন বাদ দিয়েছি এবং টিকে থাকার জন্য প্রয়োজনীয় জিনগুলো ধরে রেখেছি। এর ফলেই গড়ে উঠেছে মানুষের
এই উন্নত মন। আসলে সব প্রাণীর বৈশিষ্ট্যই প্রাকৃতিক নির্বাচনের ফল। চিতা চিতার গতি বা ইগলের চোখ সবই তাদের টিকে থাকার জন্য অর্জিত। মানুষও তার নিজস্ব পথে পরিবর্তিত হয়েছে এবং আমাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে আমাদের মন। পিঙ্কার 4টি কারণ উল্লেখ করেছেন যা ব্যাখ্যা করে কেন মানুষের মন অন্য প্রাণীর চেয়ে বেশি উন্নত হলো। 1. দৃষ্টিশক্তি। আমাদের ত্রিমাত্রিক দৃষ্টি দূরত্ব নির্ণয় করে এবং পাকা ফলের মতো প্রয়োজনীয় জিনিস চিনতে সাহায্য করেছে। 2. দলবদ্ধ জীবন। একসাথে থাকলে বিপদের আশঙ্কা কমে এবং খাদ্য সংগ্রহ ও সুরক্ষা সহজ হয়। 3. হাত। হাত দিয়ে ধরার ক্ষমতা বাড়তে থাকায় মানুষ ধীরে ধীরে 2 পায়ে হাঁটা শেখে এবং সরঞ্জাম ব্যবহার শুরু করে। 4. শিকার। মাংস উদ্ভিদের তুলনায় অনেক বেশি পুষ্টি দেয়। শিকারের ফলে মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটে এবং সামাজিক সম্পর্ক জটিলতর হয়। এই বৈশিষ্ট্যগুলোই ব্যাখ্যা করে কেন আমাদের পূর্বপুরুষেরা অন্য লক্ষ লক্ষ প্রজাতির মধ্যে একমাত্র এই বুদ্ধিবৃত্তিক পথে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয় ভাগ, মনের 4টা প্রধান ক্ষমতা। 4 মেজর অ্যাবিলিটিস অব দ্য মাইন্ড। আমরা বুঝতে পারলাম মন কি এবং কিভাবে তা পরিবর্তিত হয়েছে। এবার আমরা জানব মনের 4টা প্রধান ক্ষমতা সম্পর্কে। প্রথম ক্ষমতা, দৃষ্টিগ্রহণ, ভিজুয়াল প্রিসেপশন। তথ্য গ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো দৃষ্টি। চোখে দেখা ছবিগুলো কিভাবে মনের মধ্যে চিন্তার ছবিতে রূপ নেয়, এটি শুরু হয় আমাদের দ্বিনয়নী দৃষ্টি বা বাইনোকুলার ভিশন থেকে। আমাদের 2 চোখের মধ্যে সামান্য দূরত্ব থাকার কারণে প্রতিটি চোখ থেকে দেখা ছবিতে সামান্য পার্থক্য হয়। একে বলা হয় প্যারালাক্স। আপনি সহজেই এটি বুঝতে পারেন। একটি আঙ্গুল সামনে ধরে এক চোখ বন্ধ করুন, তারপর অন্য চোখ বন্ধ করে দেখুন। দেখবেন প্রতিটি চোখের দৃশ্যটি একটু আলাদা দেখায়। মস্তিষ্ক এই 2 ছবিকে মিলিয়েই ত্রিমাত্রিক গভীরতা তৈরি করে। এছাড়াও মস্তিষ্ক ছায়া বিশ্লেষণ করে, বস্তুর আকার চিনে নেয়। একজন শিল্পী যেমন ছায়া ব্যবহার করে ছবিতে গভীরতা আনেন, আমাদের মস্তিষ্কও প্রতি মুহূর্তে সেই কাজটি করে চলেছে। দ্বিতীয় ক্ষমতা, বিশ্লেষণ বা অনুমান, ইনফারেন্স। দৃষ্টি থেকে তথ্য পাওয়ার পর মনকে সেটি বুঝতে ও ব্যাখ্যা করতে হয়। এটি বিশ্লেষণ বা অনুমান করার ক্ষমতা। পিঙ্কার বলেন, মানুষের মন যেন অনেকগুলো বাক্স দিয়ে সাজানো। আমরা সবকিছুকে মানসিকভাবে শ্রেণীবদ্ধ করি। যেমন যদি কোনো প্রাণীর লম্বা কান দেখি, আমরা ধরে নেই সেটি খরগোশ, আর খরগোশ ঘাস খায়। অর্থাৎ আমরা দেখা বৈশিষ্ট্য থেকে না, দেখা বৈশিষ্ট্যের অনুমান করি। এই অনুমানের জন্য আমাদের 3টা সার্বজনীন হাতিয়ার আছে। 1. যুক্তি বা লজিক। এটি এমন এক পদ্ধতি যেখানে একটি সত্য থেকে অন্য সত্য বের করা হয়। এমনকি 3 বছর বয়সী শিশুরাও এই যুক্তি ব্যবহার করতে পারে। 2. গণিত। গণিত একটা জন্মগত ক্ষমতা। গবেষণা দেখা গেছে 5 মাস বয়সী শিশুও সহজ যোগ-বিয়োগ বোঝে। 3. সম্ভাবনা বা প্রবাবিলিটি। এটি হলো অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা। যদিও এই ক্ষমতা অনেক সময়ই আমাদের বিভ্রান্ত করে। যেমন লটারির ক্ষেত্রে মানুষ ভাবে যত বেশি টিকিট কিনবে জেতার সম্ভাবনা তত বাড়বে, অথচ প্রতিটি টিকিটের ফলাফল সম্পূর্ণ স্বাধীন এবং এলোমেলো। তৃতীয় ক্ষমতা, আবেগ বা ইমোশনস। আবেগ কোনো বিলাসিতা নয়, বরং এটি আমাদের জিনের টিকে থাকার জন্য পরিবর্তিত হয়েছে। এটি আমাদের ভালো মন্দ বুঝতে সাহায্য করে। ভালোবাসা। গবেষণা দেখা গেছে মানুষ মরুভূমি বা গভীর অরণ্যের চেয়ে সাভানা অঞ্চলের দৃশ্য বেশি পছন্দ করে, কারণ মানুষের পরিবর্তনের বড় অংশ সেখানেই ঘটেছে। সাভানা ছিল বেঁচে থাকার উপযোগী। ঘৃণা বা বিরক্তি, ডিসগাস্ট। পচা জিনিস বা মল দেখে আমাদের যে বমি ভাব আসে তা আসলে শরীরের প্রতিরক্ষার অংশ। এটি আমাদের বিপজ্জনক বস্তু থেকে দূরে রাখে। ভয় বা ফিয়ার। সাপ, মাকড়সা বা উচ্চতর ভয়ও পরিবর্তনের ফল, কারণ এগুলো লক্ষ লক্ষ বছর ধরে আমাদের পূর্বপুরুষের জীবনের জন্য হুমকি ছিল। চতুর্থ ক্ষমতা, সামাজিক সম্পর্ক, সোশ্যাল রিলেশনস। মানুষ সামাজিক প্রাণী। আমাদের মধ্যে প্রতিযোগিতা যেমন আছে, তেমনি আছে সহযোগিতা ও পরোপকার। বিবাহ, অভিভাবক সন্তান সম্পর্ক, বন্ধুত্বের ক্ষেত্রেও শুধু বিনয়মূলক ভাব নয়, বরং আন্তরিক সহযোগিতা সেই বন্ধুত্বকে দৃঢ় করে। পিঙ্কার বলেন, যে মানুষকে আপনি বেশি মূল্য দেন সেও আপনাকে বেশি মূল্য দেয়।
বন্ধুত্ব মানে হলো এমন একজন যে আপনার কঠিন সময়ে কোনো প্রতিদানের আশা ছাড়াই পাশে থাকে। যদিও আমাদের জিন স্বভাবগতভাবে প্রতিযোগিতাপূর্ণ, তবু সমাজ টিকিয়ে রাখতে পরোপকারিতা অপরিহার্য। স্টিভেন পিঙ্কারের হাউ দ্য মাইন্ড ওয়ার্কস বইটি থেকে আজকের আলোচনার সারসংক্ষেপ হলো, প্রথমত, মন মস্তিষ্ক নয়, বরং মস্তিষ্কের কার্যক্রমের ফলাফল। এর উৎপত্তি বোঝাতে দুটি তত্ত্ব রয়েছে। গণনামূলক তত্ত্ব, যা বলে মন কম্পিউটারের মতো তথ্য প্রক্রিয়া করে, এবং প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব, যা বলে মন পরিবর্তনের ফল। দ্বিতীয়ত, আমাদের মনের চারটা প্রধান ক্ষমতা হলো দৃষ্টিগ্রহণ, যা দিয়ে আমরা বিশ্বকে দেখি; বিশ্লেষণ, যা দিয়ে আমরা বিশ্বকে বুঝি; আবেগ, যা আমাদের টিকে থাকতে সাহায্য করে; এবং সামাজিক সম্পর্ক, যা আমাদের সমাজবদ্ধ রাখে। সবশেষে টিঙ্কার যখন লিখেছিলেন মানুষ শুধু রুটিতেই বাঁচে না, তিনি বোঝাতে চেয়েছেন আমাদের জীবনে সঙ্গীত, শিল্প, কবিতা ও নাটকও আছে। এগুলো হয়তো সরাসরি টিকে থাকার জন্য তৈরি হয়নি, এগুলো কোনো পরিবর্তনমূলক অভিযোজন নয়, বরং আমাদের এই জটিল মনেরই সৃষ্টি অসাধারণ শিল্পকর্ম, যা আমাদের জীবনে গভীর অর্থ এনে দেয়। প্রকৃতি এমনভাবে মানুষকে গড়ছে যে সে এক ক্ষেত্রে ছাড় দেয়, অন্য ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করে। এই ভারসাম্যই প্রকৃতির মহত্বের প্রমাণ, এবং আমাদের উচিত তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রিয় শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো বইতে, অন্য কোনো বইয়ের সামারি অথবা রিভিউতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।